বাংলায় আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 9টা, তার মানে টিভি 9 বাংলায় সময় এখন ফার্স্ট ব্রেক at 9-এর। আর শুরুতে নজর রাখবো এই মুহূর্তের একটি বড় খবরের দিকে। সীমান্তে টেনশনের আবহেই এবার এক টেবিলে বিএসএফ এবং বিজিবি। আগামী 16 থেকে 19 ফেব্রুয়ারি দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠক। 92টি জায়গায় বিএসএফকে কাঁটা তারের বেড়া দিতে বাধা বিজিবির। এবার ডিজি পর্যায়ের বৈঠকে উঠবে সেই প্রসঙ্গ। এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন। আমার সঙ্গে সায়ন্ত রয়েছেন, পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ। আমি শুরুতে একবার সায়ন্তর কাছে চলে যাই। সায়ন্ত, আমরা দেখেছি এই বাংলাদেশের সাম্প্রতিকতম যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ছায়া, তার প্রভাব বারবার পড়েছে আমাদের বাংলার সীমান্তগুলোতে। সেই পরিস্থিতিতে ডিজি পর্যায়ের বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে? দেখো দ্বীপ, 4096 কিলোমিটার রয়েছে টোটাল ভারত বাংলাদেশ সীমান্ত। আর এই ভারত বাংলাদেশ সীমান্তে বাকি যে এলাকাগুলো রয়েছে তার থেকে সবচেয়ে বেশি উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা, বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া। এই দুধারের অর্থাৎ দুধারের মূলত ঝামেলার জেরে কিন্তু বাংলাদেশের আর ভারতের সঙ্গে যে সীমান্তের অবস্থা তা কিন্তু বারবার উত্তপ্ত হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী 16 থেকে 19 ফেব্রুয়ারি ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স, এই দু বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠক হওয়ার কথা। 16 থেকে 19 ফেব্রুয়ারি দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা, যেখানে মূলত আলোচনা হবে, যেখানে আলোচনার বিষয়বস্তু হিসাবে এটা উঠে আসতে চলেছে যে শেখ হাসিনা সরকারের সময় 92টি জায়গায় সিঙ্গেল ফেস তার অর্থাৎ একটা সিঙ্গেল তারের বেড়া দেওয়ার কথা ছিল, যেখানে হচ্ছে 150 গজ, মূল বর্ডার থেকে 150 গজ যেখানে ভারতীয় সীমান্ত, সেখানে এই কাঁটাতার দেওয়ার কথা ছিল। নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং বাংলাদেশের সাধারণ নাগরিকরা সেই কাজ করতে বাধা দিচ্ছে। সেখানে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তো রয়েছে। এর পাশাপাশি সায়ন্ত, বিজিবির কর্তারা যেভাবে বাংলাদেশের দুষ্কৃতীদের সীমান্তে দাঁড়িয়ে প্রকাশ্যে উস্কানি দিচ্ছিলেন, সেই মালদার ভিডিও আমরা দেখেছি, সেটাও কি উঠতে চলেছে এই বৈঠকে? একদমই। দেখো, বর্ডার গার্ড অফ বাংলাদেশের বেশ কিছু কর্তা, পাশাপাশি বেশ কিছু মৌলবাদী কট্টর মৌলবাদী সংগঠনের নেতা যেভাবে উস্কানি দিচ্ছে, সেই সব কিছু বিষয় কিন্তু এবার এই উচ্চ পর্যায়ের বৈঠকে উঠতে চলেছে। শুধু তাই না, গত নভেম্বরে এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কূটনৈতিক এবং প্রশাসনিক কারণে সেই বৈঠক পিছিয়ে এবার ফেব্রুয়ারিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই পূর্বাঞ্চলীয় কমান্ডের থেকে কিন্তু বিএসএফ যাবতীয় রিপোর্ট নিয়েছে, কোথায় কোথায় কি সমস্যা রয়েছে, কিভাবে উস্কানি উড়ে আসছে, কিভাবে সীমান্ত পরিস্থিতি একেবারে সেই রিপোর্ট এই আলোচনায় উঠে আসবে। সায়ন্ত আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চিকেন স্নেক। সেই চিকেন স্নেকের যে সার্বিক নিরাপত্তা ছবিটা, সেটাও কি এই আলোচনার অন্যতম প্রসঙ্গ হয়ে উঠতে পারে? একদম। দেখো, ভারত মোটামুটি তৈরি হয়ে কিন্তু ওই বৈঠকে যাচ্ছে, কারণ ভারত চাইছে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিজেপির সঙ্গে আলোচনা করার পর এবং যেই এলাকাগুলোতে ফেন্সিং নেই সেই এলাকায় অন্তত সিঙ্গেল তারের ফেন্সিং বসাতে। এবং প্রত্যেকটি ক্ষেত্রে যে কথাটা সায়ন্ত বলছিল যে বিএসএফ এর যেই কাজ, এই কাজ শুরু করতে গেলে হয় বিজেপি বাধা দিচ্ছে, নইলে ওপার বাংলায় যে একদম সীমান্ত লাগোয়া এলাকার মানুষজন তারা বাধা দিচ্ছেন। ফাঁসি দেওয়া এলাকায় যেমন এই কাজ আটকে আছে, উত্তর দিনাজপুরে একাধিক জায়গায় এই কাজ আটকে আছে, মালদায় একাধিক জায়গায় এই কাজ আটকে আছে। বিএসএফ চাইছে এই ডিজির বৈঠকের মধ্যে একদম ব্লুপ্রিন্ট তৈরি করে টেবিলে রাখতে, যে আলাপ আলোচনার ভিত্তিতে ভারত তার নিজের জমিতে এই সীমানা দিতে চাইছে সেই জায়গায়। প্রসেনজিৎ, আগামী দিনে কি মালদা বা এই মালদার যে জায়গাগুলো অত্যন্ত সংবেদনশীল, সেই পরিস্থিতি, সুখদেবপুর যদি আলাদা করে তার প্রসঙ্গ বলতেই হয়, তার পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কি এই বৈঠকের পর হতে পারে? দেখো, বৈঠক এখন কোন দিকে যায়, মানে কি দাঁড়ায় তার দিকে সবাই তাকিয়ে আছে। তবে বিএসএফ আশা করছে যেহেতু ডিজি পর্যায়ে বৈঠক হবে এবং বাংলাদেশকে বোঝানো হবে যে এই এলাকাগুলোতে ভারত তার নিজের জমিতে কাঁটাতারে বেড়া দিতে চাইছে, বাংলাদেশের আপত্তি কোথায়, এবং দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্কের কথাও বলা হবে। হঠাৎ করেই বাংলাদেশে এই কূটনৈতিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, যার পরেই কিন্তু এই যে অস্থিরতা, এই অস্থিরতাটাকে আলাপ আলোচনার মধ্যে কিন্তু বিএসএফ দমন করতে চাইছে। একেবারে প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। সায়ন্ত, তোমাকেও অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, অবশেষে বিএসএফ কে জমি দিল রাজ্য। নদিয়ার করিমপুরে বিএসএফ কে আউটপোস্ট তৈরির জন্য 0.9 একর জমি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে।
বাংলাদেশে অস্থিরতার সুযোগ নিয়ে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা, নজরদারির পরিকাঠামোর জন্য রাজ্য সরকার বিএসএফকে জমি দিচ্ছে না বলে অভিযোগ তুলে বিরোধীরা। আর এরপরেই করিমপুরে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নবান্নর। এই মুহূর্তে আরো একটা বড় খবর জানিয়ে রাখি আপনাদের, যে বিষয়টি নিয়ে বারবার বিতর্ক তৈরি হচ্ছিল, অবশেষে সেই বিতর্কের অবসান ঘটতে চলেছে। বিএসএফকে জমি দিল রাজ্য। নদিয়ার করিমপুরে বিএসএফকে আউটপোস্ট তৈরির জন্য 0.9 একর জমি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। আজ ফার্স্ট ব্রেক এট 9-এ আরো একটা গুরুত্বপূর্ণ খবরের নজর রাখবো। সাধুর বেশে মাদক পাচার, নদিয়ায় বাংকার রহস্যের নয়া মোড়। আমবাগানে মাদক পাচারের উদ্দেশ্যে বাংকার তৈরি করেছিল সুশান্ত ঘোষ ওরফে লাল। 4 বছর আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পায় এই লাল। তারপর থেকে এলাকায় সাধুর বেশে ঘুরতো। আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে নদিয়া থেকে মহাদেব রয়েছেন। মহাদেব, এই লাল তার চক্র কিভাবে গড়ে উঠেছিল, কিভাবে বাংকারে আড়ালে মাদকের কারবার চলতো? একদমই দেখো, ছোট থেকে বড় 1 থেকে 80 সকলকে জিজ্ঞেস করলে লাল বলে তাকে চেনেন, কিন্তু সুশান্ত ঘোষ হিসাবে অনেকেই চেনেন না। আর এই লাল সে কিন্তু 7 বছর আগে গ্রেপ্তার হয়, মাদক আইনে কোতোয়ালি থানা তাকে গ্রেপ্তার করে এবং সেক্ষেত্রে তার জেল হয়। জেল হেফাজতে থাকে 4 বছর। এরপর জামিনে সে মুক্ত হয়। মুক্ত হওয়ার পর সে এলাকায় এসে কিন্তু ধর্মকর্মে জড়িয়ে পড়েন এবং তিনি সাধু সন্ন্যাস গ্রহণ করেন। আর ধর্মকর্মে জড়িয়ে পড়ার কারণে এলাকায় কীর্তন থেকে উৎসব থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষের কাছে তার নিজের যে ইমেজ, সে ইমেজকে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু তার মধ্যে থেকেও চলছিল যে এই কারবার। তার কারণ ধরো, গত বছরের অর্থাৎ 2024 সালে জুলাই মাসে আবারও কিন্তু ফেন্সিডিল ধরা পড়ে ভীমপুর থানা। প্রায় 20,000 বোতল ফেন্সিডিল ধরা হয়। এবং তার মানে মহাদেব, আরেকটা বিষয় একটু স্পষ্ট করতে চাইবো যে তাহলে কি এই যে বাংকার, একের পর এক বাংকার যেগুলো আবিষ্কার করা গিয়েছে, সেগুলো সবই লালের কীর্তি ছিল? তার মানে লাল একা, নাকি তার সঙ্গে আরো সাঙ্গপাঙ্গ ছিল? এই সাধু বেশে থাকাকালীন সরাসরি তখন সে কাজটা অন্যদের দিয়ে করানো শুরু করেছিল এবং সেই কাজের করতে গিয়ে তার পরিবারের বেশ কিছু সদস্যদের জড়িত ছিল। কারণ ওই যে জমি 4টে যে জমিটিগুলির মধ্যে বাংকারগুলি রয়েছে, সেই জমির মধ্যে ভাগ রয়েছে অন্যান্য শরিকদের, অর্থাৎ তাদের নিজেদের আত্মীয়দেরও রয়েছে, অর্থাৎ তাদেরকে বুঝতে পেরেছি মহাদেব। তার মানে একটা কথা পরিষ্কার যে এই বাংকার রহস্যের কিন্তু সমাধান হলো। অনেক ধন্যবাদ। আর এই বাংকার উদ্ধারের 2 কিলোমিটারের মধ্যে থেকে গ্রেপ্তার 2 জন রোহিঙ্গা। নদিয়া কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে জালে 2। 1 বছর আগে ভারতে অনুপ্রবেশ, কাজ করতো হায়দ্রাবাদে, এবার বাংলাদেশে ফেরার চেষ্টা করতেই পাকড়াও। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে মাটির নিচে লুকোনো 4 বাংকার থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় স্থানীয় লালটু মহারাজের 2 বিঘা জমিতে সেই বাংকারের হদিশ মেলার পর থেকেই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল দুজনকে। 1-2 দিন ধরে তা লক্ষ্য করেন স্থানীয় মানুষ। সন্দেহজনক গতিবিধি দেখে তারা পুলিশে খবর দেন। বৈধ কাগজপত্র না থাকায় ওই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত 2 যুবক রোহিঙ্গা। ধৃতদের নাম মোহাম্মদ যাদব এবং মোহাম্মদ নূর। 1 বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর তারা হায়দ্রাবাদ গেছিলেন কাজের উদ্দেশ্যে। এবার তারা বাংলাদেশে পালানোর ছক কষছিলেন বলে দাবি পুলিশের তরফ থেকে। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, ধৃতরা জানিয়েছেন তারা মূলত মায়ানমারের বাসিন্দা। বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে কিছুদিন ছিলেন। তারা ভারতে এসেছিলেন গত বছর। বর্তমান পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে ওপারে যেতে চাইছেন তারা। এর জন্য এক ব্যক্তির সঙ্গে তাদের যোগাযোগও হয়েছিল। তার মধ্যেই রবিবার রাতে ভজনঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। कहाँ से आया हो? बर्मा से। बर्मा से किस लिए आया था यहाँ पर? काम करने आया था। कहाँ काम करने के लिए आया था? इंडिया पर। इंडिया पर। बांग्ला में क्या कैसे आया आप? हैदराबाद से आया था, वहाँ बांग्लादेश कैंप में जाने के लिए हैदराबाद से यहाँ पर आया। चले लो। हैदराबाद से आया हो जी। कुमारी कहाँ है? मेरा घर बर्मा में। बर्मा क्या पास में आएगा? कुतवाला में।
कोतवाल कैंप में है। তারা জানায় যে হায়দ্রাবাদে তারা একটা কাজ করছিলেন এবং সেখান থেকে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভয়ে আতঙ্কে তারা বাংলাদেশে আবার ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। আর এই পরিকল্পনা ছকের মধ্যে কিন্তু 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বাংকার উদ্ধার হয়েছে। তারই ফলে তারা এখানে থেকে বাংলাদেশে যেতে পারেনি, তাই এই এলাকায় ঘোরাফেরা করছে। স্বাভাবিকভাবে সেই প্রশ্নটাই আবার সামনে আসছে, এই বাংকারের ঘটনা। তাহলে কি এই সকল অনুপ্রবেশকারীরা বা এরা এই সকল বাড়িতেই আশ্রয় নিত? এগুলো গোটাটাই তো ব্যাখ্যা দিতে হবে বিএসএফকে, কারণ বর্ডারটা পাহারা দেয় বিএসএফ। বর্ডার যদি পাহারা দেয় বিএসএফ, বর্ডার হচ্ছে বিএসএফের দায়িত্ব, বর্ডার থেকে 50 কিলোমিটার হচ্ছে বিএসএফের দায়িত্ব। তো তাহলে কেন রোহিঙ্গা ঢুকছে, কেন বাংকার হচ্ছে, তার উত্তর দেবে অন্য কেউ? এটা তো হতে পারে না। কেন্দ্রীয় সংস্থা বা বিএসএফ বা এই ধরনের যে কোনো বডি তখনই ভালো কাজ করতে পারে বা সেই সমস্ত রাজ্যে ভালো কাজ করে যেই সমস্ত রাজ্যে রাজ্য সরকার সেই বিএসএফের সাথে সহযোগিতা করে এবং একসাথে কাজ করে। দুটো ফোর্স একসাথে কাজ না করলে, পুলিশ এবং বিএসএফ একসাথে কাজ না করলে কোথাও বিএসএফ সফল হতে পারবে না। একই টুঙ্গি সীমান্তের কাছাকাছি এলাকায় ভূগর্ভস্থ 4টি বাংকারের খোঁজ পাওয়া গেছে। সেখান থেকে কমপক্ষে 1 কোটি টাকা বাজার মূল্যের বেআইনি কাপ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। টুঙ্গি সীমান্তের কাঁটাতারহীন এলাকা, সোনা এবং নিষিদ্ধ কাশির সিরাপ চোরাচালানের ট্রানজিট রুট। গোপন বাংকারে কি অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়? সময় যতই গড়াচ্ছে ততই এমন নানা প্রশ্ন উঠছে। বাংকারের রহস্য বেঁধে চলছে জোর তদন্ত। তারই মাঝে 2 রোহিঙ্গা গ্রেপ্তারির ঘটনায়